Radio Kolkata, your daily dose of happiness. প্রতি সপ্তাহের মতো আজকেও আমরা হাজির হয়ে গেছি বিজয়গড় জ্যোতিষরায় কলেজের নিজস্ব ইন্টারনেট রেডিও স্টেশন রেডিও কলকাতা স্টুডিওতে। আজকে আমাদের কৃষি বিষয়ক অনুষ্ঠানের চাষবাসের আলোচিত বিষয় হলো ভার্মি কম্পোস্ট এবং তরল সার প্রস্তুতি। এ বিষয়ে বলবেন ডক্টর বিপ্লব পাল, বরিষ্ঠ অধ্যাপক, কৃষি প্রশিক্ষণ কেন্দ্র, রামকৃষ্ণ মিশন আশ্রম, নরেন্দ্রপুর। শুনবেন ভার্মি কম্পোস্ট এবং তরল সার প্রস্তুতি উপর গান বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের কণ্ঠে। সহযোগিতায় থাকছেন পূর্বাশা সামন্ত। অনুষ্ঠানটি সাক্ষাৎকার গ্রহণে আছেন পবিত্র কুমার মণ্ডল, সম্পাদনায় সুদক্ষিণা ঘোষাল, সম্প্রচার সহায়তায় রাজু সর্দার, অলঙ্করণ ও সঞ্চালনায় বেবি সর্দার। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রাজেশ্বর সাহা। আমি বেবি সর্দার আপনাদের সাথে রয়েছি রেডিও কলকাতায়। শুনতে থাকুন আজকের অনুষ্ঠান। রেডিও কলকাতার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আজ আমাদের অনুষ্ঠানে শুনলেন ভার্মি কম্পোস্ট এবং তরল সার প্রস্তুতি এ বিষয়ে আলোচনা করার জন্য বিশেষজ্ঞ হিসেবে আমাদের সাথে রয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রম কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের বরিষ্ঠ অধ্যাপক ডক্টর বিপ্লব পাল। ডক্টর পাল, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। নমস্কার। হ্যাঁ, নমস্কার। সকলকে নমস্কার। এই যে আজকের বিষয় ভার্মি কম্পোস্ট এবং তরল সার প্রস্তুতি, কারণ আমরা বুঝতেই পারছি যে এখন একটা জৈব চাষের ব্যাপারটা খুব প্রচলন বাড়ছে। তো জৈব চাষ ব্যাপারটা অনেকে আমরা জানি, তবু আমাদের আলোচনার শুরুতে যদি একটু বলেন জৈব চাষ সম্পর্কে। আমরা এখন আধুনিক যে কৃষিতে জৈব সারের যে চাষবাস সে সম্পর্কে বলতে গেলে আমরা সাধারণত জীব থেকে জৈব কথাটা আসছে, তো উদ্ভিদ বা প্রাণী যে দেহাবশেষ সেগুলোকে পচিয়ে যে সার আমরা তৈরি করি তাকেই হচ্ছে আমরা জৈব সার বলি, বা তাদের থেকে প্রাপ্ত যে মল মূত্র সেইগুলো থেকে আমরা যে সার তৈরি করে নিতে পারি তাকে আমরা জৈব সার বলি। তো সাধারণত আমরা যখন 1960-এর দশক থেকে দেখছি যে সবুজ বিপ্লবের কথা আসছে, তো সেখানে রাসায়নিক সারের প্রয়োগ শুরু হয় বা কৃষি বীজ যে রাসায়নিক কৃষি বীজ সেগুলোর হচ্ছে বহুল পরিমাণ হচ্ছে তার প্রয়োগ শুরু হয়ে থাকে। তো তারপর থেকে দেখা যাচ্ছে সেটা শুধুমাত্র মাটির স্বাস্থ্য খারাপ করছে না, তার সঙ্গে সঙ্গে আমাদের যাবতীয় যে প্রাণী জগৎ আছে তাদেরও হচ্ছে মানে শরীর যে স্বাস্থ্য সেই স্বাস্থ্যেরও হানি ঘটাচ্ছে। তো সেই কারণে দেখতে গেলে সেই মাটির যে স্বাস্থ্য ফিরিয়ে আনার যে কাজটা সেটা কেবলমাত্র একমাত্র জৈব সারই করতে পারে। কারণ এই জৈব সার যদি আমরা দিই তাহলে আপনার মাটির যে গঠন সেটা ভালো থাকবে, মাটির মধ্যে জল ধারণ ক্ষমতা, তার বায়ু চলাচল ক্ষমতা সেখানে বৃদ্ধি পাবে। তাছাড়া যেসব বিভিন্ন ধরনের খাদ্য উপাদানগুলো আছে সেই খাদ্য উপাদানগুলো কিন্তু গাছের পুষ্টির জন্য যেগুলো দরকার সেইগুলো কিন্তু এই জৈব সারের মধ্যে আছে। আর সব থেকে বড় কথা যে জৈব সার দিলে মাটির মধ্যে যে বিভিন্ন ধরনের জীবাণু আছে যাদেরকে আমরা বলি উপকারী জীবাণু, সেই উপকারী জীবাণুর সংখ্যা কিন্তু হচ্ছে বৃদ্ধি পাবে। এবং তারা কি করে, তারা হচ্ছে আমাদের যেসব মাটির মধ্যে আবদ্ধ নিউট্রিয়েন্ট থাকে, মানে খাদ্য থাকে, উদ্ভিদ খাদ্য থাকে, সেগুলোকে তারা উদ্ভিদের সহজলভ্য করে তোলে, মানে উদ্ভিদের কাছে সরাসরি পৌঁছে দিতে পারে, মানে সেইগুলোর যোগান হচ্ছে উদ্ভিদের কাছে খুব ভালোভাবে পৌঁছে যাবে। তো সেই যে ব্যবস্থাপনা, সেই যে মাটির মধ্যে যে জীবাণুগুলো আছে তাদের কিন্তু হচ্ছে সুরক্ষার দায়িত্ব কিন্তু এই জৈব সার নিয়ে থাকে। তাই জন্য এই জৈব সার দিলে তাদের কিন্তু হচ্ছে
সংখ্যা বৃদ্ধি পাবে এবং এই যে উদ্ভিদ খাদ্যের যে মুক্ত অবস্থা ফিরিয়ে আনা সেটা হচ্ছে সহজ হবে। আচ্ছা আচ্ছা। সেই জন্য জৈব সারের ব্যাপারটা নিয়ে এখন অনেক কৃষক বন্ধুরা সচেতন হচ্ছে না, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, এক্ষেত্রে জৈব সারের প্রয়োগ একটা জড়িয়ে আছে এর সঙ্গে কেঁচো সার, তাই তো? হ্যাঁ, তো এর কেঁচো কিভাবে সার। প্রস্তুত করতে হয় এবং বিষয়টি একটু বুঝিয়ে বলেন। আসলে বলতে গেলে জৈব সারকে আমরা দুভাগে ভাগ করি। হুম। মানে যদি আমি উদ্ভিদের খাদ্যের যোগান দিতে যাই তো সেখানে হচ্ছে যে জৈব সারের কাছে হচ্ছে খাদ্যের পরিমাণ কম আছে সেগুলোকে আমরা হচ্ছে বেশি পরিমাণ প্রয়োগ করতে হয়। আবার যে সারের মধ্যে হচ্ছে খাদ্যের পরিমাণ বেশি থাকে সেগুলি কম পরিমাণে প্রয়োগ করতে হয়। মানে যদি আমি বলি ভারী জৈব সার এবং ঘনীভূত জৈব সার, তো এই কেঁচো সার হচ্ছে একটা ভারী জৈব সার। এটা মাটিতে প্রয়োগ করতে হয়, জমিতে প্রয়োগ করতে হয় 5 থেকে 10 টন পার হেক্টর। এই এই মানে হচ্ছে এই আহ, হারে প্রয়োগ করতে হবে। যেমন আমরা খামার সার জানি বা হচ্ছে সবুজ সার জানি, সেগুলো এক ধরনের ভারী জৈব সার। সেগুলোকেও আপনারা এই কৃষক বন্ধুরা 5 থেকে 10 টন পার হেক্টর এই ধরনের হচ্ছে প্রয়োগ করতে পারে। কিন্তু যদি আমি আবার খোল বা কসাইখানার উপজাত দ্রব্য, বোন মিল, তারপরে ব্লাড মিল এগুলোর কথা বলি, তাহলে সেগুলো কিন্তু হচ্ছে কম পরিমাণে প্রয়োগ করতে হয়। সেগুলো আমরা বেশি পরিমাণ কিন্তু এই 5 থেকে 10 টন পার হেক্টর এই হারে কিন্তু প্রয়োগ করতে পারি না। তো কেঁচো সার হচ্ছে একটা উৎকৃষ্ট মানের জৈব সার। সেখানে অন্যান্য জৈব সারের মতনই বিভিন্ন ধরনের উদ্ভিদ খাদ্য উপাদান বর্তমান থাকে। তাছাড়াও হচ্ছে উদ্ভিদের বৃদ্ধিকারক হরমোন, অক্সিন, জিব্বারেলিন, এই যে কথাগুলো আমরা জানি, এই অক্সিন, জিব্বারেলিন এইসব প্ল্যান্ট গ্রোথ হরমোন গুলো থেকে থাকে। তাছাড়াও অ্যান্টিবায়োটিক হচ্ছে ক্ষমতা থাকে, মানে উদ্ভিদের মধ্যে কিছুটা হলেও হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে। আর তাছাড়াও এর পাশাপাশি যদি বলতে হয়, আজকের দিনে কি এই কেঁচো সারকে অবলম্বন করে আমাদের যে হচ্ছে চাষি বন্ধু বা হচ্ছে আমাদের যে যুব সম্প্রদায়, তারা কিন্তু হচ্ছে আহ, স্বনির্ভর হচ্ছে। মানে তারা হচ্ছে ভালো রকম একটা হচ্ছে ব্যবসা কিন্তু হচ্ছে তারা হচ্ছে তৈরি করছে। তো এইটা একটা ব্যাপার। তো এই কেঁচো সারটা আমরা বাড়িতে সহজ উপায়ে তৈরি করতে পারি, বা যারা হচ্ছে উদ্যোক্তা আছে, যারা আহ, আহ, মানে হচ্ছে আমরা যারা ব্যবসায়ী বলছি, তারা হচ্ছে সেই প্রচেষ্টা যারা নিয়ে নিয়ে আছে, তারা হচ্ছে আপনার অনেকগুলো পদ্ধতি আছে, যেমন ঢিপি পদ্ধতি, পলিভার্মি পদ্ধতি বা হচ্ছে চৌবাচ্চা পদ্ধতি। তো এর মধ্যে সব থেকে যেটা হচ্ছে সাশ্রয় করতে পারবে সেটা হচ্ছে ঢিপি পদ্ধতি। মানে একটা ফ্লোরের উপর আমরা কেঁচোর জন্য খাবারটা হচ্ছে বিছিয়ে দিলাম এবং তার উপর কেঁচোগুলোকে ছেড়ে দিলাম। কেঁচোগুলো ছাড়ার পর কেঁচোগুলো হচ্ছে সেই খাবার খেয়ে যে মলটা ত্যাগ করলো, সেটাই হচ্ছে আমরা মলটা যেটা কালেক্ট করলাম পরে হারভেস্ট করলাম, সেটাই হচ্ছে কেঁচো সার। তো এইটা হচ্ছে সব থেকে কম খরচে আমরা হচ্ছে করতে পারি ঢিপি পদ্ধতিটা। আর চৌবাচ্চা পদ্ধতি একটা হচ্ছে আপনার স্ট্রাকচার তৈরি করে নেওয়া হয়ে থাকে, একটা নিজেদের যদি হচ্ছে সুবিধা মতো একটা হচ্ছে স্ট্রাকচার, যেমন হচ্ছে পাকা স্ট্রাকচার বলতে গেলে 10 ফুট লম্বা, 3 ফুট চওড়া, আর হচ্ছে 1.5 ফুট হাইটের একটা হচ্ছে চৌবাচ্চা তৈরি করার মতন কথা বলি। কিন্তু এই আচ্ছা। যে 10 ফুট, এই যে 10 ফুট লম্বা বললাম, এই লম্বাটা আমি যতদূর খুশি বাড়াতে পারি। আবার কাজের সুবিধার্থে এই যে হচ্ছে চওড়ার কথা বললাম, কাজের সুবিধার্থে এটা আমরা হচ্ছে 3 ফুটের কাছে রাখছি। কিন্তু চর্চার বিষয় হলো এটা যে আমি পলিভার্মি পদ্ধতি করি বা ঢিপি পদ্ধতি করি বা চৌবাচ্চা পদ্ধতি করি, সেখানে কিন্তু হচ্ছে বেড হাইটটা হচ্ছে মেনটেন করা দরকার। কারণ হচ্ছে 1 থেকে 1.5 ফুটের নিচে করা উচিত। যদি আমি 1 থেকে 1.5 ফুটের নিচে কেন বলছি, কারণ হচ্ছে যে প্রজাতির কেঁচোগুলোকে আমরা এই কেঁচো সার তৈরি করতে ব্যবহার করি, তারা হচ্ছে এপিজয়িক প্রজাতির কেঁচো। মানে যদি আমি আরো ডিটেলসে বলি, যে 3 ধরনের কেঁচো হয়: এপিজয়িক, হুম। এন্ডোজয়িক আর হচ্ছে অ্যানেসিক। এরা হচ্ছে অবস্থান অনুযায়ী এদের হচ্ছে আমি ভাগটা করলাম। তো এপিজয়িক প্রজাতির কেঁচোগুলো, যেটা নিয়ে আমাদের হচ্ছে কাজ, যারা হচ্ছে কেঁচো সার তৈরি করতে হচ্ছে যাদেরকে আমরা কাজে লাগাই, তারা হচ্ছে মাটির উপরে অবস্থান করে এবং জৈব পদার্থ খায়। মানে গাছপালা থেকে যে পাতাগুলো পড়লো সেটা হচ্ছে সেগুলো পচে গেল, জৈব পদার্থ তৈরি হলো, সেইগুলোকে, সেই অর্গানিক ম্যাটারটাকে তারা হচ্ছে ডিকে করে, সেইগুলোকে খায়। এবার সেইটা খায়, তার সঙ্গে সঙ্গে এরা কিন্তু খুব বেশি উপর নিচে চলাফেরা করতে পারে না, গর্ত খুঁড়ে চলাফেরা করতে পারে না। মানে আমরা মাঠে ঘাটে যে কেঁচোগুলোকে দেখতে পাই,
সেগুলো হচ্ছে অনেকটা ওই দেশি কেঁচো যেগুলোকে বলি, সেইগুলো দেখবেন হচ্ছে মাটির অনেকটা গভীর পর্যন্ত গর্ত খুঁড়ে চলাফেরা করতে পারে। কিন্তু এদের কিন্তু অবস্থান মাটির উপরে, এই যে প্রজাতির যে কেঁচোগুলো বলছি। তার জন্য আমাদের যে ঢিপির যে হাইট বা চৌবাচ্চায় যে বেডটা করব তার হাইট কিন্তু 1 ফুট বা 1.5 ফুটের নিচে করতে হবে। এরপর হচ্ছে আমাদের খাবার তৈরি করার যেটা মেন প্রসেস হচ্ছে খাবার তৈরি করা। কেঁচোকে যে খাবারটা দেবো সেটা হচ্ছে যেন অর্ধপাচিত খাদ্য হয়, খুব বেশি শক্ত হবে না, আবার হচ্ছে খুব গলে যাওয়ার মতন হচ্ছে নরম হবে না, মোটামুটি হচ্ছে আহ, খুব মানে মানে হাফ ডিকম্পোজ যেটা বলি যে হচ্ছে আহ, যদি আমি হচ্ছে পচা জিনিসটাকে চাপ দিই তাহলে হাত দিয়ে হচ্ছে ময়েশ্চার বেরোচ্ছে, গল গল করে জলটা বেরোবে না, জাস্ট হচ্ছে আমি সেটা হচ্ছে হাত দিয়ে ফিল করবো যে হচ্ছে সেখানে ময়েশ্চারটা আমরা আছে বা আর্দ্রতাটা আছে, হাতে লেগে রয়েছে। তো সেই রকম একটা যদি খাবারটা তৈরি করে ফেলি, সেই খাবারটা আমরা বেডে যখন দেব, ওই অর্ধপাচিত খাবারটা যখন আমরা দেব, তখন দেখে নেবো তার ময়েশ্চার আর টেম্পারেচারটা ঠিক আছে কিনা। এই একটু আগে যেটা বললাম যে হচ্ছে তার মধ্যে যেন জলের ভাগটা বেশি না থাকে, তাহলে সেই জায়গায় হচ্ছে কেঁচোটা ভালোভাবে থাকতে পারবে না। বা হচ্ছে তাপমাত্রার কথা বললাম, সেখানে হচ্ছে আপনার যদি হচ্ছে আমরা হাত দিয়ে যদি হচ্ছে তাপ অনুভব করি তাহলে সেক্ষেত্রে আমাদেরকে আর কিছুদিন ফেলে রেখে জিনিসটা উপর নিচে করে ফেলতে হবে। মানে সেটাকে যে জিনিসটা পচাবো সেটাকে আরেকটুকু হচ্ছে নাড়িয়ে নিতে হবে, মানে হচ্ছে উপর নিচে করলে কোদাল দিয়ে, তাহলে হচ্ছে তার মধ্যে যে তাপমাত্রাটা সেটা হচ্ছে অনেকটা হচ্ছে কমে যাবে। তো এইটা একটা ব্যাপার। তার সঙ্গে যেটা বলতে গেলাম যে খাবার কোনটা দেব, কোনগুলো আমরা হচ্ছে পচানোর জন্য ব্যবহার করব, সেটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। মানে আমরা মাছ মাংস এইগুলো যেখানে পচাচ্ছি সেখানে কিন্তু হচ্ছে আমরা সেগুলো ব্যবহার করতে পারবো না। বা দুগ্ধ জাতীয় কোনো জিনিস, পনির এইগুলো বা মশলা, তারপর আপনার লেবু জাতীয় টক জাতীয় কোনো জিনিস, মানে বেশি টক জাতীয় জিনিস, সেইগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। তো কোনগুলো আমরা ব্যবহার করতে পারবো, যেগুলো সহজে পচে যাবে। মানে সব থেকে সহজ উপায় বলতে গেলে আমরা হচ্ছে এখন কচুরিপানা ব্যবহার করি। তো কচুরিপানাটা ব্যবহার করতে পারি। তার সঙ্গে হচ্ছে আমরা যেসব কিচেন ওয়েস্ট আছে, মানে আমাদের যে বাড়ির তরি তরকারি যেসব হচ্ছে অবশিষ্ট, হ্যাঁ, ওইগুলোকে আমরা হচ্ছে ব্যবহার করতে পারি। তো এইটা ছাড়াও আমরা কিন্তু হচ্ছে যেগুলো আগাছা জন্মাচ্ছে আমাদের বাড়ির চারপাশে, সেইগুলোকেও আমরা কিন্তু হচ্ছে এগুলোকে পচিয়ে কিন্তু কেঁচোকে খাওয়াতে পারি। যেমন আমি একটা সহজ কথা যদি বলি, যদি আমি বাঁকুড়া বা পুরুলিয়ায় যেখানে জলা জায়গা নেই, সেইখানে যদি আমি কাউকে বলি যে আপনাকে কচুরিপানা ব্যবহার করেই হচ্ছে কেঁচো সার তৈরি করতে হবে, সেটা তো তার ক্ষেত্রে সম্ভব নয়। তো তার কাছে হচ্ছে সব থেকে সহজ কাঁচামাল যেটা পচবে সেইটাকে হচ্ছে তাকে ইউজ করতে হবে। তো এর সঙ্গে যেটা মেন ইনগ্রিডিয়েন্ট, যেটা মেন দরকার, সেটা হচ্ছে গোবর। মানে গোবরটার সঙ্গে যেটা আমার হচ্ছে আগাছা বা হচ্ছে যে আবর্জনাটা মেশাচ্ছি সেটা 1:1 ভাগ মেশাতে হবে। মানে 1:1 অনুপাতে, গোবর যদি 1 ঝুড়ি নিই তাহলে এটা 1 ঝুড়ি নিতে হবে। তো সেই অনুপাতে হচ্ছে আমরা মিশিয়ে কিন্তু যেটা পাবো সেটা হচ্ছে বেটার। কিন্তু যেখানে হচ্ছে গোবরের হচ্ছে আমরা বলি গোবরের চাহিদা মানে ওই গোবরের জোগান নেই, সেখানে কিন্তু হচ্ছে আমরা আবার হচ্ছে সেখানে বলি যে আপনার আবর্জনার যে পরিমাণটা সেটা আপনি বাড়িয়ে 3 থেকে 4 ভাগ করতে পারেন, কিন্তু গোবরটা 1 ভাগ করে এখানে হচ্ছে সেটাকে ভালোভাবে মিশিয়ে তারপর কিছুদিন রেখে দিলাম। হয় হচ্ছে ওইটাকে ঢাকা অবস্থায় রাখতে পারি বা কোনো একটা জায়গায় ডিপি করে রাখতে পারি, তো এটা নিজের চয়েসে। তো সেইভাবে করে সেটাকে মোটামুটি 1 মাস মতন যদি রাখি তাহলে সেটা পচে অর্ধপাচিত যে অবস্থাটা বললাম সেটাতে হচ্ছে চলে আসবে। তারপর কেঁচোকে খাওয়ানোর ব্যবস্থাটা থাকবে। কেঁচোকে কি খাওয়াতে হয়? কেঁচোকে খাওয়াতে হয় এই যে একটু আগে আমি বললাম যে কচুরিপানা বা হচ্ছে আপনার মাশরুম পর যে ব্যাগটার মধ্যে যে খড়ের যে হচ্ছে লাস্ট ওয়েস্টটা থাকে সেটাকে আমরা হচ্ছে ডিকে করে খাওয়াতে পারি। বা হচ্ছে আপনার কলার কাণ্ড যেটা আছে সেটাকেও আমরা হচ্ছে ব্যবহার করতে পারি। মানে এই জিনিসগুলো হচ্ছে উদ্ভিজ্জ যেসব জিনিস সেইগুলোকে পচিয়ে আমরা কিন্তু হচ্ছে কেঁচো খাবারটা তৈরি করতে পারি। কিন্তু তার মধ্যে সব থেকে বড় যেটা দরকার সেটা হচ্ছে গোবর।
গোবরটা আপনাকে কিন্তু মেশাতে হবে। যদি আমি কচুরিপানা এগুলো নাও মিশাই, তাহলে কিন্তু শুধুমাত্র গোবর থেকেই আমরা কিন্তু ভার্মি কম্পোস্ট তৈরি করতে পারি। আচ্ছা আচ্ছা। এখন শুনবেন ভার্মি কম্পোস্ট এবং তরল সার প্রস্তুতির উপর গান, বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের কণ্ঠে। সহযোগিতায় থাকছেন পূর্বাশা সামন্ত। মা মাটিরে সুস্থ রাখা মোদের বিষম দায়, মা মাটিরে সুস্থ রাখা মোদের বিষম দায়। মায়ের স্বাস্থ্য ভালো রাখতে হবে সংসার পরিচর্যায়, স্বাস্থ্য ভালো রাখতে হবে সংসার পরিচর্যায়। মা মাটিরে সুস্থ রাখা মোদের বিষম দায়। চাষের জমি নষ্ট করছো কৃষক রাসায়নিক সারে, জৈব সার প্রয়োগ করে রক্ষা করো তারে। জমি নষ্ট করছো কৃষক রাসায়নিক সারে, জৈব সার প্রয়োগ করে রক্ষা করো তারে। সক্রিয় জীবাণু সারে মাটিরে বাঁচায়, সক্রিয় জীবাণু সারে মাটিরে বাঁচায়। মা মাটিরে সুস্থ রাখা মোদের বিষম দায়। কেঁচো সার খামার জাত পাতা পচায়ার, অ্যাজোটোব্যাক্টার অ্যাজোস্পাইরিলাম জীবাণু জাত সার। কেঁচো সার খামার জাত পাতা পচায়ার, অ্যাজোটোব্যাক্টার অ্যাজোস্পাইরিলাম জীবাণু জাত সার। ধনচি ডালপাট সবুজ সারের তুলনা কোথায়, ধনচি ডালপাট সবুজ সারের তুলনা কোথায়। মা মাটিরে সুস্থ রাখা মোদের বিষম দায়। জলজ ফার্ম অ্যাজোলাতে হয় ক্যারোলিনিয়া, নাদেশ জাত কম্পোস্ট সার ফসলের প্রিয়া। জলজ ফার্ম অ্যাজোলাতে হয় ক্যারোলিনিয়া, নাদেশ জাত কম্পোস্ট সার ফসলের প্রিয়া। খড় বিচালি পুড়িও না জমিনের মৃত্তিকায়, খড় বিচালি পুড়িও না জমিনের মৃত্তিকায়। মা মাটিরে সুস্থ রাখা মোদের বিষম দায়। এবার শোনো বন্ধু, এবার শোনো বন্ধু, তরল জৈব সারের পালা। পঞ্চগব্য শস্যগব্য পোনা পাজালা। এবার শোনো বন্ধু, তরল জৈব সারের পালা। পঞ্চগব্য শস্যগব্য পোনা পাজালা। মাটিতে আমলকি পাত জৈব কার্বন বাড়ায়, মাটিতে আমলকি পাত জৈব কার্বন বাড়ায়।
মা মাটিরে সুস্থ রাখা মোদের বিষম দায়। মা মাটিরে সুস্থ রাখা মোদের বিষম দায়। মায়ের স্বাস্থ্য ভালো রাখতে হবে সংসার পরিচর্যায়। স্বাস্থ্য ভালো রাখতে হবে সংসার পরিচর্যায়। মা মাটিরে সুস্থ রাখা মোদের বিষম দায়। মা মাটিরে সুস্থ রাখা মোদের বিষম দায়। মা মাটিরে সুস্থ রাখা মোদের বিষম দায়। এতক্ষণ শুনলেন ভার্মি কম্পোস্ট এবং তরল সার প্রস্তুতির উপর গান বিশিষ্ট শিল্পী পূর্ণচন্দ্র সামন্তের কণ্ঠে। সহযোগিতায় ছিলেন পূর্বাশা সামন্ত। এই যে কেঁচো সার তৈরি করার জন্য আমরা কোন কোন বিষয়ে সতর্ক হব? কেঁচো সার তৈরি করার জন্য যেটা দরকার, যেটা আমি বললাম যে প্রথমত যেটা খাবার আমি তৈরি করছি সেটা দেখে নেবো যে তার তাপমাত্রা আর আর্দ্রতা ঠিক আছে কিনা। এটা দেখে নেওয়ার পরই আমরা মানে বেশি পরিমাণ কেঁচো ছাড়বো। কারণ এই কেঁচোগুলো যেগুলো আমরা ব্যবহার করছি সেগুলোর আপনার দামও অনেক বেশি। মানে যদি আমি কেজি প্রতি বলি তাহলে 2000 টাকা তার সেটা বিক্রি হয় বা 1600 টাকায় বিক্রি হয়। এখন সেইগুলোকে আমরা যদি ঠিকঠাক যত্ন নিলাম না, অথচ আমি ব্যবহার করে দিলাম, তাহলে সেক্ষেত্রে আমার লস হয়ে যাওয়ার চান্সটা সব থেকে বেশি থাকে। তো সেই কারণে আমাকে দেখে নিতে হবে যে সেটা উপযুক্ত কেঁচোর ব্যবস্থা, মানে উপযুক্ত সে খাবারটা কেঁচোর তৈরি হয়েছে কিনা। এটা করার পরই আমরা কেঁচোটাকে ছাড়বো। আচ্ছা, হ্যাঁ, কোন ধরনের কেঁচো আমাদের ক্ষেত্রে বেশি উপযোগী? হ্যাঁ, এটা বলতে গেলে এপিজোয়িক প্রজাতির যে কথাটা বললাম, সেই এপিজোয়িক প্রজাতির কেঁচোগুলোর মধ্যে আপনার এখন যেটা মার্কেটে আমরা ব্যবহার করে থাকি আইসেনিয়া ফ্রজিটা, ইউজিলাস ইউজিনি, প্যারিওনিফেস কেভেটাস, আবার নতুন এক ধরনের প্রজাতি এসছে সেটা জয় গোপাল। এটা আমাদের একটা ইন্ডিজিনাস ভ্যারাইটি। মানে এটা প্যারিওনিক সেলেন্সিস বলা হয়ে থাকে। এইটা ইন্ডিজিনাস ভ্যারাইটি। এটা কিন্তু এই যে আগের তিনটে প্রজাতির কথা বললাম তাদের সঙ্গে কিন্তু সেম কম্পিট করতে পারে। মানে এরা কিন্তু আমাদের এই যে টেম্পারেচার এইগুলো কিন্তু সে টলারেট করতে পারে। বুঝতে পারলাম। তাহলে এগুলো আমাদের চাষ করতে গেলে কাঁচামাল হিসেবে যেগুলো আমরা সংগ্রহ করব সেগুলো কোথায় পাবো এবং কিভাবে সেগুলো মোটামুটি সংগ্রহ করব, কেমন দাম হতে পারে? কাঁচামাল যেগুলো আমি যেটা গোবর বললাম, গোবর এগুলো কম দামে তো এটা আমরা তো দামে পেয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কিনতে গেলে আমাদের খরচা প্রতি যদি আমি একটা এস্টিমেট দিই, তাহলে একটা বেড প্রতি যদি একটা এস্টিমেট দিই, তো সেইখানে কেঁচো সারের যে খরচাটা হয় আর মানে মোটামুটি যদি আমি ঢিপি পদ্ধতি করি, আর সেই ঢিপি পদ্ধতিতে লাভ হিসাবে আমার একটা বেড প্রতি 16,000 টাকা থেকে 10,000 টাকা 15,000 টাকার মতন আমি লাভ রাখতে পারি, 15-16,000 টাকার মতন। আচ্ছা, যদি আমরা ঠিকঠাক করে যত্ন নিই। মানে সেখানে আমি কেবলমাত্র শুধুমাত্র ভার্মি কম্পোস্টটার কথা বললাম না, মানে ভার্মি কম্পোস্টের সঙ্গে আমি বেড ওয়াশ বা সেখানে যে কেঁচোটা আছে সেই কেঁচোটাকেও ধরে নিলাম। মানে আমি 1 কেজি যে কেঁচো ছাড়লাম সেই 1 কেজি, মানে যদি আমি বলি 10 ফুট লম্বা, 3 ফুট চওড়া আর 1.5 ফুট হাইট যে বললাম, সেরকম সাইজের একটা জায়গায় মোটামুটি 1 কেজি 500 গ্রাম মতো কেঁচো ছাড়লে হয়ে যায়। কিন্তু এই কেঁচোটাকে মানে যদি আমি পরের স্টেপ যখন দেখি, মানে পরের ঢিপি যখন তৈরি করবো বা পরের যখন কেঁচো সার করতে যাব, তখন কিন্তু ঠিকঠাক যদি যত্ন নিই তাহলে এই কেঁচো কিন্তু পরিমাণে বাড়বে। যেহেতু এদের লাইফ সাইকেলটা আপনার 60 দিনের, তো তার মধ্যে এরা মানে দুটো কেঁচো তারা মেটিং করে তারা কিন্তু দুটো কুকুর মানে দুজনেই ডিম পারবে। মানে যেহেতু এরা উভলিঙ্গ, তাই জন্য এরা দুজনেই ডিম পারবে। এবার তার জন্য তার জন্য সংখ্যা বাড়বে। মানে সংখ্যা আপনার যদি
মানে 500 গ্রাম বলুন। নিলাম তো সেটা 500 গ্রাম নিলাম তো সেটা 700 750 গ্রাম যদি ঠিকঠাক যত্ন নিই তাহলে সেটা বাড়বে। তো এবার আমি যদি পরবর্তী যখন হচ্ছে আমি কেঁচো সার কোনো ঢিপি পদ্ধতিতে করতে যাব বা বেড করতে যাব, সেখানে আমি যেখানে 500 গ্রাম ছাড়ছিলাম সেখানে হয় আমি আমার কেঁচোর পরিমাণ বাড়ালাম, তাহলে সেখানে আমি কম দিনে হচ্ছে কেঁচো সারটা তৈরি করতে পারবো। আবার আমি হচ্ছে কিছুটা কেঁচো বাঁচিয়ে নিয়ে এসে কেঁচোটা বিক্রিও করতে পারি, অন্য কেউ হচ্ছে যদি উদ্যোক্তা আছে তার কাছে বিক্রি করলাম, তো সেইখানে হচ্ছে হুম। আমার কিছু আর্থিক হচ্ছে আমার হচ্ছে লাভ হলো। তো এটা একটা ব্যাপার। হুম। তাহলে বোঝাই যাচ্ছে যে কেঁচো সার এখন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় চাষবাসের ক্ষেত্রে, এবং হ্যাঁ, আমাদের হ্যাঁ। লাভও বাড়াতে সাহায্য করে। হুম, এবারে হুম, একটু হুম, আসি যে অনেক। তরল সারের কথায়। তরল সার বিষয়টা হুম। কি এবং তা কিভাবে তৈরি করতে হয় সেটা একটু সহজ করে বুঝিয়ে বলেন। অনেক কৃষক বন্ধুরা শুনছেন যারা এগুলো তৈরি করবেন নিজের জমিতে প্রয়োগ করার জন্য। আহ, তরল সার জিনিসটা আছে, আমরা প্রাকৃতিক কৃষি যে এখন শুনছি, সেই প্রাকৃতিক কৃষিতে আপনারা শুনবেন যে জীবামৃত ইউজ করা, বীজামৃত, বা হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, আপনার হ্যাঁ। আরো কিছু যেগুলো হচ্ছে ব্রহ্মাস্ত্র, এই যে নিমাস্ত্র আছে, এই জিনিসগুলো কিন্তু হচ্ছে তরল সারের মধ্যে পড়ে। বা আমরা যদি হচ্ছে আচ্ছা। সব থেকে একটা গুরুত্বপূর্ণ নাম বলি পঞ্চগব্য, এটা কিন্তু হচ্ছে তরল জৈব সারের মধ্যে পড়ে। কিন্তু তরল জৈব সার বলতে মানে এইগুলোই তরল জৈব সার নয়, আমরা ভার্মি ওয়াশটাকেও তরল জৈব সারের মধ্যে ফেলতে পারি। মানে যেমন হচ্ছে আমি ভার্মি কম্পোস্ট কালেক্ট করার পর যে বেড ওয়াশটা পেলাম, সেই বেড ওয়াশটা হচ্ছে জল দিয়ে ধুয়ে যে চ্যানেল করে দিলাম, মানে হচ্ছে আমরা যখন ভার্মি কম্পোস্ট করছি তখন হচ্ছে আমরা হুম। ময়েশ্চারটাকে মেনটেন করার জন্য ওইখানে হচ্ছে আমরা জল দিই প্রত্যেক দিন। মানে কিছুটা হচ্ছে ঝাড়ি দিয়ে জল দিই, প্রত্যেকদিন জল দিতে হয়, কারণ হচ্ছে যদি সেটা ড্রাই হয়ে যায় তাহলে হচ্ছে তো কেঁচোগুলো মারা যাবে। তো তার জন্য হচ্ছে সেইখানে হচ্ছে আমরা জল দিই। কিন্তু অতিরিক্ত যে জলটা, সেটা হচ্ছে আপনার বেডে পাশে একটা চ্যানেল থাকে। মানে যদি আমি পলিভার্মি করি তাহলে পলিভার্মি ওইখানে যে স্ট্রাকচার থাকবে তারও পাশে একটা চ্যানেল থাকবে, সেখান দিয়ে জলটা বেরিয়ে যাবে। সেই জলটাকেও আমি তরল সার হিসাবে বলতে পারি। তো সেটাও এক ধরনের বেড ওয়াশ, সেটা হচ্ছে ভার্মি ওয়াশ আমি বলতে পারি। তো সেইটাকে আমরা আর একটু ডাইলিউট করে যখন হচ্ছে ব্যবহার করছি, জল দিয়ে ডাইলিউট করি, বা হচ্ছে তার সঙ্গে 1 লিটার, যদি আমি 1 লিটার ভার্মি ওয়াশ বলি তাহলে সেই 1 লিটার ভার্মি ওয়াশের সঙ্গে 1 লিটার গোমূত্র মিশিয়ে নিই, তার সঙ্গে 10 লিটার বা 8 লিটার হচ্ছে জল মিশিয়ে আমরা কিন্তু হচ্ছে সেটাকে ডাইলিউট করে গাছে প্রয়োগ করতে পারি। এরও কিন্তু হচ্ছে ফলাফল আমরা ভার্মি কম্পোস্ট দিলে যেরকম হচ্ছে আমরা ফলাফল পেয়ে থাকি গাছের ক্ষেত্রে, সেরকমই হচ্ছে কিন্তু এটাও হচ্ছে ভার্মি ওয়াশারও কিন্তু উপকারিতা সেম, মানে হচ্ছে উদ্ভিদের কিন্তু হচ্ছে বৃদ্ধি করে থাকে। এবার যদি আমি অন্যান্য কথা বলি তাহলে সেখানে হচ্ছে পঞ্চগব্যর যে কথাটা, সেটা হচ্ছে গরুর 5টা উপাদান। নাম শুনেই বুঝতে পারছেন যে পঞ্চগব্য 5টা উপাদান। হুম। তো এই গরুর যে 5টা উপাদান, আমরা হচ্ছে দুধ, তারপর গোবর, তারপর গোমূত্র, ঘি এবং হচ্ছে দই, এই যে 5টা উপাদান, এইটাকে আমরা হচ্ছে একটা অনুপাতে মেশাই। মানে প্রত্যেকটা ক্ষেত্রে একটা অনুপাত নির্দিষ্ট আছে, কিন্তু মেন ইনগ্রেডিয়েন্টস কিন্তু হচ্ছে আপনার গোবর আর গোমূত্র। এই গোবর গোমূত্রের সঙ্গে আমরা কোথাও হচ্ছে বেসন দিচ্ছি, কোথাও হচ্ছে আখের গুড় জাগারি ইউজ করছি, কিন্তু এই গোবর গোমূত্র ছাড়া কিন্তু হবে না। এই গোবর আচ্ছা। গোমূত্রকে পচিয়ে এইটাকে দিয়ে আমরা কিন্তু হচ্ছে জিনিসটাকে আরো ভালো করতে পারি, মানে যে সারটা তৈরি হবে সেটাকে একটু মানে উন্নত মাত্রা একটা হচ্ছে ভালো হবে। তো সেই গোবর গোমূত্র এইগুলোকে হচ্ছে একটা ড্রামের মধ্যে গোবর গোমূত্র নিলাম, তার সঙ্গে বেসন মেশালাম, তার সঙ্গে হচ্ছে অন্য কোনো গাছের সামগ্রী মেশালাম, সেগুলোকে মিশিয়ে কিছুদিন হচ্ছে পচানো হয়। পচানোর পর হচ্ছে আমরা যে জলটা আছে সেটাকে একটু ডাইলিউট করে দিই। যদি বড় কোনো ড্রামে করি, যেমন 200 লিটার বা হচ্ছে তার থেকে বড় ড্রামে করি, তো সেখানে জলের পরিমাণটা বেশি থাকার জন্য সেখানে কিন্তু হচ্ছে আমরা ডাইলিউট করার পরে ডাইলিউট করার প্রয়োজন হয় না। কিন্তু যদি ছোট ড্রামে করি তাহলে সেখানে হচ্ছে আমরা যেটা পাবো সেটাকে 8 টাইমস বা হচ্ছে 10 টাইমস ডাইলিউট করে তারপরে হচ্ছে আমরা গাছে প্রয়োগ করব। কিন্তু শুধুমাত্র আমরা এইটাকেই তরল সার বলছি সেটাও নয়, আমরা বাড়িতে যেসব হচ্ছে ঠাকুরে পুজো দিচ্ছি, যে আপনার ফুলগুলো আছে, সেই ফুলগুলোকেও আমরা কিন্তু একটা জারের মধ্যে নিয়ে পচিয়ে কিন্তু গাছের কাছে প্রয়োগ করতে পারি। বা যে কিচেন ওয়েস্ট আছে সেই কিচেন ওয়েস্টটাকে কোনো একটা ড্রামের মধ্যে পচিয়ে নিলাম, সেই পচিয়ে নিয়ে
সেটাকে যখন আমি ইউজ করছি সেটাকে আরেকটু ডাইলিউট করে, মানে সেইগুলোকে যদি আমি যেমন অনুপাত যদি বলি, তাহলে 50 ml 1 লিটারে হচ্ছে জলে মিশিয়ে সেটাকে কিন্তু গাছে আমরা ব্যবহার করতে পারি। সেটাও একটা তরল সার। মানে মেন কথা হচ্ছে যেহেতু জল দিয়ে আমরা তরলীকরণ করছি, সেখানে হচ্ছে লিকুইড ওয়েতে আমি হচ্ছে ব্যবহার করছি, সেই জন্যই এটাকে হচ্ছে তরল সার বলছে। তো সেটা আমরা বাড়ির সামগ্রী দিয়েই কিন্তু হচ্ছে তৈরি করে নিতে পারি। এমন নয় যে গোবর গোমূত্র, আমি যে বললাম যে গোবর গোমূত্র থাকলেই আমরা তরল সার করতে পারি। আমরা কিন্তু বাড়িতে যে কিচেন ওয়েস্ট আছে যেগুলোকে ফেলে দিচ্ছি, সেইগুলোকে হয় আমরা সলিড ওয়েস্ট হিসাবেও করতে পারি, আবার হচ্ছে কখনো কখনো আমরা লিকুইড সার হিসাবে কোনো একটা ড্রামে পচিয়ে নিয়ে সেটাকে কিন্তু ব্যবহার করতে পারি। কিন্তু এইটা একটা জিনিস যে কোনো একটা জায়গায় যখন পচাবেন তখন হচ্ছে একটা শেডের নিচে করলে ভালো হয়। সেখানে হচ্ছে শেডের নিচে সেই জিনিসটা পচালেন এবং হচ্ছে প্রত্যেকদিন কাঠি দিয়ে হচ্ছে বা লাঠি দিয়ে একটা হচ্ছে নাড়াতে হবে, যেটা আমরা বলি ঘড়ি কাটার দিকে আর হচ্ছে বিপরীত দিকে নাড়ানো। হুম মানে হুম। দিনে 2 বার হচ্ছে নাড়াতে হবে। তো এইভাবে আমরা তরল সার করতে পারি। আর আমি যেটা বলবো যে ভার্মি কম্পোস্টে যেটা মেন যেটা সহজ যেটা প্রসেস বলছিলাম, সেখানে আমি একটু অ্যাড করব যে প্রথমে আমি হচ্ছে যেটা কেঁচোকে খাবার দিলাম, তার মাঝে হচ্ছে কেঁচোকে খাবার দেওয়ার পর কেঁচো ছাড়লাম, সেখানে হচ্ছে মধ্যবর্তী পরিচর্যা হিসাবে আমি হচ্ছে একটা জিনিস বললাম যে জল দেওয়া, বা হচ্ছে তার যে আর্দ্রতা রাখার জন্য তার উপর আমরা হচ্ছে খড় বিছিয়ে দিই। এইসব করার পর যখন হচ্ছে আমরা হারভেস্টিং স্টেজে যাব, মানে যখন হচ্ছে আমি কেঁচো সারটা তৈরি হয়ে গেছে জানবো, তখন হচ্ছে দেখবো সিটিসি চায়ের দানার মতন, যেটা আমরা বলে থাকি যে হচ্ছে চায়ের দানার মতন এই ভার্মি কম্পোস্টের হচ্ছে কালার হবে, আর হচ্ছে এটা হচ্ছে সেই রকম দেখতে হবে, তো দানাদার মতন। তো সেইটা যখন হচ্ছে আমরা হারভেস্ট করি তখন হচ্ছে আমরা কিন্তু যেটা মেন করি যে জল দেওয়া বন্ধ করে দিই। 4-5 দিন আগে জল দেওয়া বন্ধ করে দিই, তাহলে কি হবে ওই ওপরের দিকটা ড্রাই হয়ে যাবে, আর নিচের দিকটাতে তখন হচ্ছে জল থাকবে, ময়েশ্চার থাকার জন্য কেঁচোগুলো সেই দিকে যাবে। তাহলে তখন উপরের দিকে যেহেতু হচ্ছে স্তরের উপরে কেঁচো কম থাকে, তার জন্য সেইটাকে আমি কালেক্ট করে নিয়ে হ্যান্ড পিকিং এর সাহায্যে আমরা কেঁচোটাকে আলাদা করে নেবো, ভার্মি কম্পোস্টটাকে আলাদা করে নেবো। তো আচ্ছা। এইটা এইভাবে এই হারভেস্টিং জিনিসটা হচ্ছে এইটা গুরুত্বপূর্ণ। মানে সব থেকে যে বলি যে হচ্ছে উপর দিকটা ড্রাই হয়ে যাবে, তার জন্য মোর দেন 80% মতন কেঁচো তখন হচ্ছে নিচের দিকে চলে যাবে। বেশ, তাহলে বুঝতে পারলাম। এবারে তাহলে আমরা তরল সারটা কিভাবে ব্যবহার করব সেটা যদি একটু আলোচনা করেন সংক্ষেপে। হ্যাঁ, তরল সারটা আমি যেটা বললাম যে পঞ্চগব্য, যেমন হচ্ছে আপনি এখানে আমি একটু বলে নিই যে জৈব সার হিসাবে আমি কেঁচো সার করি বা হচ্ছে তরল সার করি, যাই করি সেটাকে কিন্তু হচ্ছে আমি আমার নিজের মতন কিন্তু তার গুণগত মান বাড়ানোর জন্য, তার কোয়ালিটি বাড়ানোর জন্য আমি কিন্তু হচ্ছে বাইরে থেকে অন্য কোনো ইনগ্রেডিয়েন্টস হচ্ছে ব্যবহার করতে পারি। মানে হচ্ছে উদ্ভিদের যে খাবার দরকার, হুম। যেমন সেটাকে জৈব উপায়ে তার কোষ দেওয়া, যেমন হচ্ছে যদি আমি নাইট্রোজেনের কথা বলি, তো ভার্মি কম্পোস্টের সঙ্গে আমি অ্যাজোলা গুঁড়ো করে দিতে পারি, তো সেখানে হচ্ছে নাইট্রোজেনের হচ্ছে পরিমাণ বৃদ্ধি পাবে। বা যদি আমি পটাশিয়ামের কন্টেন্ট যদি বাড়াতে চাই, তো সেখানে হচ্ছে আমি কলার খোসা এইগুলো আমি ব্যবহার করতে পারি। বা হচ্ছে এখন জীবাণু সারের কথা বলি, সেই জীবাণু সার কিন্তু ব্যবহার করতে পারি। মানে পটাশিয়ামের জন্য হচ্ছে আমি ব্যাসিলাস দিয়ে দিলাম, বা হচ্ছে আমি ফসফরাসের জন্য কোনো হচ্ছে ফসফোব্যাকটেরিয়া জীবাণু সার সেখানে প্রয়োগ করলাম। বা আমি যদি ট্রাইকোডার্মা ভিরিডির কথা জানি, সেইগুলোকে কিন্তু আমরা হচ্ছে ব্যবহার করতে পারি। মানে এইগুলো কি, আমার যে সারটা হলো সেটা অন্যদের থেকে একটু ডিফারেন্ট, কারণ হচ্ছে আমার এই সারের মধ্যে তার গুণগত মান অনেক বেশি, তার মধ্যে হচ্ছে নিউট্রিয়েন্ট কন্টেন্ট অনেকটাই বেশি। তো এইভাবে জৈব উপায়ে অন্য কিছু সামগ্রী যোগ করে আমরা কিন্তু হচ্ছে তার গুণগত মান, যেটা বললাম যে কোয়ালিটিটা বৃদ্ধি করতে পারি। যেমন হচ্ছে তরল সার যেটা বলছি পঞ্চগব্য আমরা হচ্ছে গরুর 5টা উপাদান দিয়ে মিশিয়ে করি, কিন্তু এর সঙ্গে কিন্তু আমরা আলাদাভাবে আম পাতা, আমলকি পাতা, বা হচ্ছে আমরা যে সজনে গাছের যে পাতা সেইগুলোকেও কিন্তু হচ্ছে আমরা আহ, এর সঙ্গে মেশাতে পারি। আর তাছাড়াও হচ্ছে আপনার মাইক্রোনিউট্রিয়েন্ট বা হচ্ছে আপনার নারকেলের জল বা আখের গুড়, এগুলো কিন্তু হচ্ছে আলাদাভাবে হচ্ছে আমরা মিশিয়ে এর কিন্তু কোয়ালিটি এনরিচ করতে পারি। তো এইটা একটা ব্যাপার। আর তরল সার যেটা ব্যবহার করতে হবে, আমরা বলি যে যদি হচ্ছে কনসেন্ট্রেট উপায় থাকে,
যদি আমি এমনি একটা কথা বলি যে হচ্ছে একটা সহজ উপায়ে যদি একটা স্ট্রাকচার বলি, যে আপনি একটা প্লাস্টিক ড্রাম নিলেন, এই প্লাস্টিক ড্রামের নিচে ছিদ্র করে দিলেন, এবার ছিদ্র করার পর ওইটার উপরে একটা মশারি দিয়ে দিলেন। এটা একটা পার্মানেন্ট স্ট্রাকচারের কথা বলছি। এবারে উপরে একটা হচ্ছে মশারি বা হচ্ছে এমন কিছু দিলেন যাতে হচ্ছে ওই উপরে যে আবর্জনাটা পড়ছে সেটা যেন হচ্ছে নিচে যে গামলাটা রাখবেন তার মধ্যে যেন না পড়ে যায়। তাহলে হচ্ছে ওইখান থেকে যেই জলটা পড়বে সেটা হচ্ছে লিকুইড হয়েছে, সেই পচা জলটা লিকুইড একটা পড়বে, একটা জায়গায় জড়ো হবে। এবার সেটাকে আপনি কল দিয়ে একটা কল ফিট করে সেখান থেকে হচ্ছে বার করে নিচ্ছে। এবার যে জলটা বেরোচ্ছে সেটা কনসেন্ট্রেট থাকার জন্য আমরা কিন্তু হচ্ছে, যদি আমি বলি যে 30 থেকে 50 ml 1 লিটার জলে হচ্ছে মিশিয়ে নিয়ে ব্যবহার করতে হবে। যদি আমি পঞ্চগব্যের জন্য বলি, তাহলে সেখানে দেখা যায় যে 30% বলা হয়ে থাকে, সেখানে 3% বলা হয়ে থাকে, মানে হচ্ছে 30 ml 1 লিটার জলে। মানে এইগুলো লিকুইড যেগুলো সেগুলোকে কিন্তু হচ্ছে মোটামুটি আপনার 8 থেকে 10 টাইমস ডাইলিউট করে তারপরে হচ্ছে কিন্তু ব্যবহার করতে হবে। তাহলে কিন্তু ভালো, মানে ডাইরেক্ট গিয়ে আমি হচ্ছে গাছে স্প্রে করেছি তাহলে সেক্ষেত্রে হচ্ছে প্রবলেম, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে সমস্যা হতে পারে, মানে গাছের পাতা ঝলসে যেতে পারে। তাই জন্য এটাকে হচ্ছে একটু তরল করে নিয়ে তারপর হচ্ছে গাছে প্রয়োগ করা ভালো। আসলে আমরা বেশ অনেকটাই আলোচনা আমরা করলাম এবং যথেষ্ট বুঝতে পারলাম যে কৃষিকাজের ক্ষেত্রে জৈব সার এবং তরল সারের যে গুরুত্ব রয়েছে। আর আপনি বলছিলেন যে অনেকে স্বনির্ভর হয়েছে, সে কেঁচো সার থেকে শুরু করে বা তরল সার, এটা যথেষ্ট কঠিন এই সময়ে। তবুও যদি আপনি কিছু দিশা দেখান, বা আপনাদের যে প্রতিষ্ঠান নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রম, এখানেও কি এ ধরনের কোনো প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়? তো হ্যাঁ, আমাদের রামকৃষ্ণ মিশনে হচ্ছে প্রশিক্ষণ পেয়েছে এরকম অনেক ছাত্রছাত্রী আছে। আহ, তারা হচ্ছে কিন্তু স্বনির্ভর, মানে তারা বড় ধরনের ব্যবসাই করছে এইটার উপর, এই কেঁচো সারের আচ্ছা উপর। আর আচ্ছা। ইভেন আমরা হচ্ছে যখন হচ্ছে কোনো এক্সপোজার ভিজিটে যাই বা হচ্ছে কোনো কাউকে সাজেস্ট করি, তাদের নামও কিন্তু আমরা বলি। তো সেইখানে হচ্ছে তারা হচ্ছে সেখানে গিয়ে তারা যারা তৈরি করতে চায় বা তারা কিন্তু প্রথমে সেখানে ভিজিট করে দেখে আসে যে কি ধরনের হচ্ছে কাজ হচ্ছে, তারপর হচ্ছে সেখান থেকে কিছু হচ্ছে তাদের মানে হচ্ছে কিছু এক্সপিরিয়েন্স পেয়ে নিয়ে তারা হচ্ছে আবার কিন্তু হচ্ছে কাজ করছে। এরকম অনেক আছে ছাত্রছাত্রী। আহ, তবে এটা একটা হচ্ছে সফল ব্যবসা, মানে হচ্ছে এই ব্যবসায় কিন্তু হচ্ছে যদি ঠিকঠাক করতে পারা যায় তাহলে হচ্ছে কিন্তু ভালো উপার্জন করতে পারে। আচ্ছা আচ্ছা। এবং অনেক ক্ষেত্রে শুনেছি আমরা গাঁদা ফুলের গাছ, সেখান থেকে অনেক ধরনের রাসায়নিক উৎপন্ন করা যায়, সেটা কিন্তু অনেকে হ্যাঁ কীটনাশক হ্যাঁ হিসেবে হ্যাঁ হ্যাঁ ব্যবহার করা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কীটনাশক বিভিন্ন হিসেবে প্রত্যন্ত ব্যবহার করা অঞ্চলে হয়। দেখি যে জমির চারিপাশে গাঁদা ফুলের গাছ হুম হুম লাগানো হুম আছে, হুম এতে করেই হুম অনেকটা হুম হুম। পোকামাকড়ের হাত থেকে হ্যাঁ, সুরাহা পাওয়া যায়। এ ধরনের কিছু বেড়া পরামর্শ ফসল যদি আপনি থেকে এটা। এখন দেন। হ্যাঁ, অনেক সময় হচ্ছে বেড়া ফসলের চাষ যেটা বলা হয় তাকে হ্যাঁ আমরা হ্যাঁ। পাশে পাশে ভুট্টার ক্ষেত লাগিয়ে দেওয়া, বা হচ্ছে আমরা কোনো যদি ক্রপ লাগলাম সেখানে হচ্ছে হুম হুম। চারপাশে গাঁদা ফুলের যদি হচ্ছে চারা লাগিয়ে দিলাম, তো সেই ক্ষেত্রে হচ্ছে কীট পতঙ্গ অ্যাট্রাকশনটা ওই গাঁদা ফুলের উপর চলে যাবে। আমরা যে হুম। মেজর ক্রপ সেটার উপর হচ্ছে সেই রকম এফেক্ট করবে না। তো সেই ক্ষেত্রে এই বেড়া ফসল ইউজ করাটাও অনেকটা হচ্ছে বাউন্ডারিতে হ্যাঁ হ্যাঁ। আমরা সারি দিয়ে চাষ করে থাকি। তো সেটা হচ্ছে অনেকটা রোগ পোকা আক্রমণ কমাবে। বা আচ্ছা অনেক সময় এরকমও দেখা যায় লাইট ট্র্যাপ গুলো যেগুলো ইউজ করছি বা ফেরোমন ট্র্যাপ যেগুলো ইউজ করছি সেইগুলো কিন্তু হ্যাঁ। আজকাল কার্যকর। বা হচ্ছে এমনও হতে পারে যে যেখানে আমার সেরকম ব্যবস্থা নেই, কিন্তু মাঠের মধ্যে একটা হচ্ছে পাখি বসার জন্য কোনো একটা হচ্ছে গাছের ডাল রেখে দিলাম, মানে মাঝে মাঝে পুঁতে দিলাম, তো সেটাও এখন আমরা করতে পারি। তাহলে হচ্ছে পাখি বসার একটা জায়গা পাবে আর সেখানে হচ্ছে কিন্তু সে ওই পোকাগুলোকে খেতে পারবে। তো এই যে কিছু কিছু আমরা হচ্ছে জৈব ব্যবস্থা সেইগুলো কিন্তু আমরা করতে পারি। বা ঠিক। যখন আমরা কোনো সিডলিং তৈরি করছি তখন কিন্তু সেটাকে মশারি দিয়ে ঢেকে রেখে এরকম একটা হচ্ছে আমরা ব্যবস্থাপনা প্রথম দিকে কিন্তু করতে পারি। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা অনুষ্ঠান থেকে বিদায় নেব। আপনি কি এই বিষয় নিয়ে আরো কিছু বলতে চান? মোটামুটি সবটাই আহ, বলা হলো, তাই তো? মোটামুটি সবটাই বেশ বলা হলো। কেঁচো সারের যেটা আমি প্রথমেই বললাম যে এটার হচ্ছে হাইট, দুটো জিনিস মাথায় রাখতে হবে। এক হচ্ছে আপনাকে গোবরটা জোগাড় করতে হবে, আর গোবরটাকে আপনি হয় এটা কি টাটকা সেই গোবর গোবর। হলে ভালো হয়, তাই তো? কৃষক বন্ধুরা যারা না 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 গোয়াল না 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 আছে। না, এটা মানে হচ্ছে টাটকা গোবর কথাটা হচ্ছে আমি ডাইরেক্ট হচ্ছে কাঁচা গোবর কিন্তু ইউজ করতে পারবো না। মানে পারবো যদি না, আমি হচ্ছে সেক্ষেত্রে জমিয়ে যদি রাখা, আমি তাই তো? পচে যাওয়া।
হ্যাঁ হ্যাঁ, পচে যাওয়া মানে হচ্ছে সেটা যদি ডিকম্পোস্ট হয়েছে যেহেতু 10-15 দিনের পুরনো, সেই গোবরটাকে আমি ডাইরেক্ট ব্যবহার করে সেখানে কিন্তু কেঁচো ছাড়তে পারি। কিন্তু যদি হচ্ছে আচ্ছা আমি টাটকা কাঁচা গোবরটাকে ইউজ করি, সেক্ষেত্রে না হচ্ছে সেই তাহলে কাঁচা হবে না। গোবরটা আমি হ্যাঁ সেই আবর্জনার সঙ্গে মিশিয়ে আমি পচাতে পারি, সেটা আলাদা ওয়ে। ঠিক। মানে সেটাকে পচিয়ে হাফ ডিকম্পোজ করলাম, তারপরে কেটে ছাড়লাম। কিন্তু যেটা মেন দরকার সেটা হচ্ছে হাইটটা মেনটেন করা। হাইটটা কখনোই আমি হচ্ছে এমন উচ্চতা করবো না যেখানে হচ্ছে আপনার দেখলাম যে ওপর পোর্শনটা আপনার ভার্মি কম্পোস্টে পরিণত হয়েছে, নিচের দিকটা কিন্তু হচ্ছে সেইটা হচ্ছে আপনার কিছু যেতে পারেনি বলে সেই জায়গাটা কিন্তু হচ্ছে ভার্মি কম্পোস্ট হয়নি সেই জায়গাটা। তো এই জন্য হচ্ছে হাইটটা মেনটেন করতে হবে। আর একটা বলার কথা আছে যে অনেক সময় বলা হয়ে থাকে যে কেঁচোর প্রধান শত্রু বলা হয়ে থাকে যে হচ্ছে আপনার পিঁপড়ে, লাল পিঁপড়ের কথা বলা হয়ে থাকে। তো এই লাল পিঁপড়ে খুব বেশি সমস্যা না করলে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি খুব বেশি সমস্যা করে তাহলে এখন আপনার হচ্ছে এই মশলা দিয়ে একটা হচ্ছে তরল তৈরি করে নিয়ে বিভিন্ন ধরনের মশলা দিয়ে দিয়ে বেডের চারপাশে দিতে পারি, অথবা সামান্য হলুদ, আপনার শুধু হলুদ গুঁড়ো সেটা হচ্ছে আমরা ছিটিয়ে দিতে পারি, তাতে কিন্তু হচ্ছে অনেকটাই কাজ হয়ে যায়। তাছাড়াও অনেক কিছু আছে, সেইগুলো হচ্ছে এই বোরিক অ্যাসিড মিক্সচার, বোরিক অ্যাসিডের একটা হচ্ছে মিশ্রণ তৈরি করা বলে, বা হচ্ছে আপনার ভিনিগার জলের মিশ্রণ। কিন্তু এইগুলোতে থেকে আমি বলবো যে সামান্য হলুদ যদি ছিটিয়ে দেওয়া হয় সেটা অনেকখানি উপকারী ওই জায়গাগুলোতে। আচ্ছা বেশ, তাহলে আমরা অনেকটা সময় আপনার থেকে পেলাম। আপনাকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ, শ্রোতা বন্ধুরা, আমরা এতক্ষণ শুনছিলাম ভার্মি কম্পোস্ট এবং তরল সার প্রস্তুতি এই বিষয়ে আলোচনা করছিলেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রম কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের বরিষ্ঠ অধ্যাপক ডক্টর বিপ্লব পাল। রেডিও কলকাতার সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান।